হাতের উপর হাত রাখা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটাও সহজ নয়। আসলে জানেন তো, আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন আমরা মনে করি এই তার হাতটা ধরলাম, ব্যাস বাকি জীবনটা তার হাত ধরেই পাড়ি দেব। কিন্তু আসলে কি সেটাই হয়? সেই হাত কি সারা জীবন হাতের ওপর থাকে, নাকি পাল্টে যায় গোটা গল্পটা? এর উত্তর পেতে গেলে শুনতে হবে আজকের গল্প, অনিন্দিতা মুখার্জির কলমে খাঁচার ভিতর অচিন পাখি। সেভেন, সিক্স, 3, 7। হ্যাঁ, মুখে উচ্চারণ করে বাবার ফোনে একটা আননোন নাম্বার ডায়াল করলো টাবলু। ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। ভেসে এলো গম্ভীর অথচ মিষ্টি একটা স্বর। হ্যালো। টাবলু, তুমি আবার আমার ফোন নিয়েছো? এ বাবা, বাবা, পালাই পালাই। বাবার কোমরের কাজ ঘেঁষে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল বছর তিনেকের টাবলু। অন্যদিকে ফোনটা তখনও ধরা আছে। এবার অদৃশ ফোনটা তুলে নিয়ে অপর প্রান্তকে কথা বলার সুযোগ না দিয়ে বলল, হ্যালো, এক্সট্রিমলি সরি, আসলে ছেলেটা এত বদ হয়েছে না। 6 বছর আগের পরিচিত কণ্ঠে আজও নিস্তব্ধ ফোনের প্রান্ত। কি রে, বোবা নাকি? সবাইকে কি নিজের মতো ভাবো? কে? এত তাড়াতাড়ি কণ্ঠস্বরটাও ভুলে যাবে এটা ভাবিনি। তন্নি? হুম, তন্নি ডাকটা ঠিক সবার মুখে মানায় না। তন্নিষ্ঠা, তন্নিষ্ঠা দাস। আর ওসব এখন অতীত। অতীত মনে না করাই ভালো। তোমারও তো একটা সংসার আছে। সংসার? হ্যাঁ, সংসারই বটে। টাবলুই আমার সংসার। বাহ, ভালো। এরপর ফোনের দুপ্রান্তেই নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে তন্নিষ্ঠা বলে, আচ্ছা রাখি। তোমার সংসার কেমন চলছে? ভালো, রাখি। ফোনটা পকেটে পুড়ে ছাদের দিকে পা বাড়ায় অদৃশ। কার্নিশে হেলান দিয়ে একটা সিগারেট ধরায় ও। সিগারেটের ধোঁয়ায় আলগা হয়ে যেতে থাকে পুরনো স্মৃতির বাঁধন। মনে পড়ে যায় 6 বছর আগের নবীন বরণ উৎসবের কথা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ দাদা, আপনাকেই বলছি। প্লিজ আমার একটু হেল্প করে দিতে পারবেন? প্রাণের দুই বন্ধুর সঙ্গে 3টে চেয়ার দখল করে গিটার নিয়ে আড্ডার ফাঁকে মাঝে মাঝে সুর তুলছিল অদৃশ। এমন সময় মেয়েটার আগমন। উজ্জ্বল শ্যামবর্ণা মেয়েটার শরীরে পরিপাটি করে জড়ানো একটা শরতের মেঘের মতো শুভ্র শাড়ি। বাঁধনবিহীন আলগা চুলের কানের পাশ দিয়ে উঁকি দিচ্ছে একটা সাদা চন্দ্রমল্লিকা। মেয়েটা আবার বলে, আসলে আমি না খুব সমস্যায় পড়েছি। আমার সঙ্গে যার পারফর্ম করার কথা ছিল সে না অসুস্থ হয়ে পড়েছে হঠাৎই। অদৃশ্যের কানে কোনো কথা ঢুকছে বলে মনে হলো না। সে অপলক দৃষ্টিতে নিরীক্ষণ করছে মেয়েটার রাঙা ঠোঁটের ভঙ্গিমা। দাদা প্লিজ একটু হেল্প করে দিন, প্লিজ দাদা। এবার অদৃশ্যের গভীর চোখের দৃষ্টি পড়ে মেয়েটার চঞ্চল দুটি কাজল টানা দীঘল চোখে। সেই চোখে আরতি স্পষ্ট। ওরা একে অপরের চোখের মায়ায় ডুবে যাওয়ার আগে অদৃশ্যের এক বন্ধু ওকে ধাক্কা মেরে বলল, কি রে, যা। আরে এবার তো বেচারে কেঁদেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চলো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো।
পারফরমেন্স শেষ হতেই নামতে নামতে অদৃশ জিজ্ঞাসা করল, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আসি তবে দাদা। তার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ক্যান্টিনে দেখা হয়ে যায় অদৃশ্যের সাথে তূর্ণীর। আরে তুমি, এই সরি, তোমার নামটা যেন কি? তন্নিষ্ঠা দাস। উফ বাবা, টু বিগ নেম। আমি তোমায় তন্নি বলে ডাকবো। সেদিন তো পরিচয় হলো না। লেটস ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম অদৃশ মুখার্জি। মৃদু হেসে তন্নিষ্ঠা বলল, আচ্ছা, গিটারটা এনেছেন? তার বলতে, ও আমার গার্লফ্রেন্ড, সব সময় ঘাড়ে চেপে ঘোরে। এবার খিলখিল করে হেসে ওঠে তন্নিষ্ঠা, বলে, আমাকে শেখাবেন? কি ফ্লার্ট করতে? জেব কেটে তন্নি বলে, এমা ছি ছি, না না, শুধু গিটারই শিখবো। মিসকে একটা হাসি দিয়ে অদৃশ বলে, চলো। কলেজ ক্যাম্পাসে বসে বেসিক কটা জিনিস শেখানোর পর অদৃশ বলে, তন্নি, বলছি আমি তো আজ নোটগুলো আনিনি, তো আমি কি পরের দিন? আরে অত চাপ নিচ্ছ কেন? তুমি এক কাজ করো, আমার নাম্বারটা নাও, আমাকে না হয় নোটগুলো হোয়াটসঅ্যাপেই দিয়ে দিও। আচ্ছা। মনে মনে এটাই চাইছিল অদৃশ। দেরি না করে সেদিন রাত 9টার দিকে কল করে তন্নিকে। হ্যালো ম্যাডাম, আপনার তো নেট অফ, নোটগুলো দিই কিভাবে? ও সরি সরি, আসলে পড়ছিলাম তো, ওই জন্যই। এমা, ডিস্টার্ব করলাম? এমা না না, একদমই না, পড়তে না বসলে মা ঠ্যাঙাবে, তাই বই খুলে বসেছিলাম আর কি। সেই থেকেই শুরু হয় ওদের কথা। তারপর কত কথা, কত খুনসুটি, অবশেষে প্রেম। প্রেমটা বোধহয় হওয়ারই ছিল। 6 বছর আগের ঘটনাটা মনে পড়তে সেদিনকার মতো আজও হেসে ওঠে অদৃশ। হাতের সিগারেটটা প্রায় শেষের দিকে। হাতে ছ্যাঁকা লাগতেই সেটা ছুঁড়ে ফেলে আকাশের দিকে তাকায় অদৃশ। এত রূপ থেকেও আজ নিঃসঙ্গ সে চাঁদের মতো। তন্নিকে নিজের দোষে হারিয়ে দিঠিকে নিয়ে এসে সুখী গৃহকোণ গড়তে চেয়েছিল, কিন্তু দিঠি সে তো কোনোদিনই চায়নি তাকে। স্বার্থ নিয়ে চলে সবাই। অদৃশ হিরে ফেলে সোনা খুঁজতে গিয়েছিল। একটা মানুষের চোখের জল তো আর ফেলনা না। তখন যদি সে সেটা বুঝতো, তবে আবার ভাবনার অতলে হারিয়ে যায় সে। তুমি আবার সিগারেট খাচ্ছ? ফেলো ওটা এক্ষুনি। এই বলে অদৃশ্যের ঠোঁটে চেপে রাখা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় তন্নিষ্ঠা, দিয়ে বলে, জানো না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এবার তন্নিষ্ঠার কোমরটা চেপে ধরে প্রায় ওর সাথে তন্নিষ্ঠাকে মিশিয়ে ফেলে অদৃশ বলে, তো কি করবো বলো? হুম হুম চুমু তো তুমি খেতে দেবে না। ওটা খেলে যে পেটে বাটারফ্লাইটা ওড়ে না, আর মনে আনন্দটা হয় অনন্ত। তোমার ওই নরম ঠোঁট দুটো, উফ। ওর পেশিবহুল হাতটা কোমর থেকে সরানোর চেষ্টা করতে করতে তন্নিষ্ঠা বলে, আরে অদৃশদা, কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। ওরে পাপিষ্ঠা, তোর নরকেও জায়গা হবে না হনু কথাকার। প্রেমিককে দাদা ডাকা না? দাদা ডাকা, প্রেমিককে দাদা ডাকা, দেখবি? এবার ছটফট করতে করতে তন্নিষ্ঠা বলে, তুমি আগে ছাড়ো তো, কেউ দেখলে না তোমার এই রোমিওগিরি ঘুচে যাবে। এবার ওর চোখের দিকে তাকিয়ে অদৃশ গেয়ে ওঠে, লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না।
তোমার পিছু ছাড়বো না। আচ্ছা তাহলে বলো কবে বিয়ে করবে আমায়? অদৃশ ছেড়ে দেয় ওকে। দ্রুত নিজেকে সামলে বলে ওঠে, আরে করব করব, এত তাড়া কিসের? আমি সবে চাকরিটা পেলাম, তোমার সামনে 4th সেমিস্টার। এখন এসব বিয়ের চিন্তা বাদ দাও তো। ঠোঁট উল্টে ভারী অভিমানের সুরে বলে তন্নি। আচ্ছা। রাত 12:15। একটা কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল আসে তন্নির ফোনে। একটু অভিমান হলেও সেটাকে চাপা দিয়ে ফোনটা রিসিভ করে ও। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ বলে ওঠে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার ভালোবাসাকে। অদৃশকে অবাক করে তন্নি একটু গম্ভীর গলাতে জবাব দেয়, শুধু এত শুকনো উত্তর? এবার পায়ের ওপর থেকে চাদর সরিয়ে নুপুরে রিন রিন ধ্বনি তুলে তন্নি এসে দাঁড়ায় ব্যালকনিতে। বলে, তার কি বলবো, এখন 12:15 বাজে, তুমি রাত বিরেতে ফোন করো আর আমার মনটা খারাপ হয়ে যায়। এ বাবা, কেন? অভিমানের সুরে তন্নি বলে, কেন আবার? কতদিন তোমার সাথে দেখা হয় না বলো তো? সেই চাকরি পেলে ব্যাস, সারাদিন এসব মাথায় থাকে না। দিন শেষে পাখিরা ঠিক যেমন ঘরে ফেরে, আমারও তো তোমার কাছে ফিরতে ইচ্ছে করে বলো। সারাদিনের জমানো কথাগুলো মনে হয় তোমার সামনে বসে এক নিমেষে সবটা বলে যাই। এ মা, তা তুমি তো রোজই বলো। না, ঠিক ওভাবে নয়। দেখো, আকাশে আজ পূর্ণতার চাঁদ চিকচিক করছে। এমন একটা রাতে তোমার পাশে বসে তোমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্নায় ভিজতে ভিজতে তোমার সাথে গল্প করতে ইচ্ছে করে। তা না তোর ভাল লাগে না কিচ্ছু। ও, এই ব্যাপার। তা তোমার আর আমার আকাশ কি আলাদা? নাকি জ্যোৎস্নার আলোয় তুমি একাই স্নান করছো, নাকি তুমি আর আমি আলাদা? দেখবে, এই চাঁদই একদিন আমাদের পূর্ণতা দেখবে। সেদিনও এমনই চমকাবে, জ্যোৎস্নার স্রোতে ভাসিয়ে দিয়ে যাবে চরাচর। আচ্ছা, তোমার ওখানে হাওয়া দিচ্ছে? ধুস, একদম ভ্যাপসা গরম। আচ্ছা, খুব শিগগিরই হাওয়া দেবে, একটু ওয়েট করো। ওর কথা শেষ হতেই যেন একটা দমকা হাওয়ার ঝাপটা লাগে তন্নির মুখে চোখে। হাওয়ার ঝাপটায় বন্ধ হয়ে এলো ওর চোখ। কয়েক সেকেন্ড পর চোখ খুলেও দেখল একরাশ আলোক বিন্দু ওকে ঘিরে ধিমি তালে নেচে চলেছে। এরকমভাবে জোনাকি দেখত তন্নি ছোটবেলায় বাবার কোলে বসে। তারপর কোথায় যেন হারিয়ে গেল সব। তন্নিও বড় হয়ে উঠল আর ওই জোনাকিরা কোথায় যেন লুকিয়ে পড়ল। আজ আবার ওর ছোটবেলার খেলার সাথীদের দেখে প্রচন্ড খুশি হয় তন্নি। ওদের দিকে বাড়িয়ে ধরে ওর বাঁ হাতের তর্জনীটা। মিটমিট করে জ্বলতে জ্বলতে একটা জোনাকি এসে বসে তাতে। প্রচন্ড খুশি হয় তন্নি, হাসতে হাসতে বলে, এবার দিচ্ছে। যাক, আমার মান বাঁচালে পবনদেব, থ্যাংক ইউ। খিলখিল করে হেসে ওঠে তন্নি। হাসতে হাসতে ও বলে, আচ্ছা, একটা আবদার করব? নিশ্চয়ই সেনোরিটা। গিটার বাজিয়ে একটা গান শোনাও না। 1 মিনিট। এরপর কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর তন্নির কানে আসে গিটারের সুর। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। कहा दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा।
ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। গান শেষে তন্নি বলে, আরও একটা আবদার আছে। শুনি একটু। শোনো না, আজ আমরা সারা রাত গল্প করব, কেমন? এ বাবা, কাল তো অফিস আছে তন্নি। প্লিজ। ওই দেখো, এমন বাচ্চাদের মতো করলে হবে? ঠিক আছে, চলো কাল তাড়াতাড়ি যাব, আর 3টের মধ্যে বেরিয়ে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। সত্যি? কোথায় গো? সেটা তো সারপ্রাইজ। এবার উচ্ছ্বাসমাখা কণ্ঠে তন্নি বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজ রাখি, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, গুড নাইট। পরদিন বিকেল 3:45 সময় ওদের দেখা যায় একটা চায়ের দোকানে। দুজনের হাতে মাটির ভারে 2 কাপ চা। চায়ের ওপর ভাসছে সাদা মেঘের মতো মোটা মালাই। চা খাওয়া শেষে মাটির ভাঁড়টা ডাস্টবিনে ফেলে বাইকে স্টার্ট দেয় অদৃশ। আরও মিনিট 45 পর বাইকটা এসে থামে একটা মন্দিরের সামনে। ওরা নেমে গিয়ে দেবী দর্শন করে। সামনেই একটা অর্ধমৃত নদী, জায়গায় জায়গায় মাথা চারা দিয়েছে চড়া। তাও সে তার যৌবন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে ক্ষীণ একটা শব্দ করে বয়ে চলেছে। তন্নি নদীর ঘাট ছেড়ে এগিয়ে এসে পাড়ে বসে বলে, গিটারখানা দাও দেখি এবার। হালকা হেসে ওর দিকে গিটারটা বাড়িয়ে দেয় অদৃশ। গিটারটা লুফে নিয়ে তাতে বেসুরো সুর তুলতে থাকে তন্নি। এবার অধৈর্য হয়ে অদৃশ ওর দিকে না সূচক হাত নেড়ে এগিয়ে যেতে যেতে বলে, না না, হচ্ছে না। উফ বাবা, এভাবে নয়। অদৃশ তন্নির ঠিক পিছনে গিয়ে বসে। তন্নির খোলা চুলের গন্ধ অদৃশকে পুরোপুরি মাতাল করে দেওয়ার আগেই ওর দুটো হাত দিয়ে গিটারের উপর থাকা তন্নির হাত দুটো ধরে নিজের আঙুলের সাথে মিশিয়ে দিতে চায় তন্নির আঙুলগুলো। তন্নি, তন্নি, আমি তোমাকে পেতে চাই, পুরো কাছে পেতে চাই। অদৃশ সম্পূর্ণভাবে বেসামাল হওয়ার আগেই তন্নি তাকে বাধা দিয়ে বলল, অদৃশ, করো না এরকম। এবার ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে নইলে। সেই শেষ। তারপর আর বাড়ি ফিরে ফোন সুইচ অন করতেই পটপট করে ঢোকা বেশ কিছু নোটিফিকেশনের মধ্যে একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল অদৃশ্যের। একটা আননোন নাম্বার থেকে 25টা মিসড কল। কল ব্যাক করতেই এক নারী কণ্ঠ বলে ওঠে, হ্যালো স্যার, আমি দিঠি ঘোষাল, আপনার জুনিয়র, নতুন জয়েন করেছি, একটু দরকার ছিল। অদৃশ্যের চোখের সামনে এবার লাস্যময় দিঠির দেহ সৌষ্ঠব ফুটে ওঠে। ফর্সা ধারালো চেহারা তার, নিখুঁত মুখ তার, মাস্কারা লাইনারে আঁকা চোখে যেন সবসময় একটা ধূর্ততার আহ্বান। ওয়াইন রাঙা ঠোঁটে কামনীয়তা স্পষ্ট। স্যার, হ্যাঁ, কি দরকার? ওই ফাইলগুলো। জল দ্রুত গড়াতে থাকে। নদীর মতো একুল ভেঙে ওকুল করতে ব্যস্ত হয়ে পড়ে অদৃশ। ইদানিং তন্নিকে ইগনোর করেও। তন্নির ফোন করলে বেশ বিরক্তই হয়। দিঠির মতো ধারালো মেয়ে থাকতে কিনা ওই তন্নিকে কে ভালোবাসবে? ইস, তার ওপর আবার ছোট পরিবারের মেয়ে। দুবার ফোনটা রিং হয়ে কেটে যাওয়ার পর 3বারের বেলায় তন্নির ফোনটা রিসিভ করে অদৃশ। বেশ বিরক্তি মাখা সুরেও বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, বারবার ফোন করছো কেন? কোনো রকম ভনিতা না করেই তন্নি বলে, দিঠি ঘোষাল কে? নামটা শুনে গলা কেঁপে যায় অদৃশের। শার্টের বোতাম আটকাতে আটকাতে হাতটা থমকে যায় ওর। তুতলে তুতলে সে বলে, কে দিঠি?
আমি চিনি না। একটা কথা জানো তো অত্রিশ, মেয়েরা না উত্তর জেনেই প্রশ্ন করে। কেন ঠকালে আমায়? কি দোষ ছিল আমার? ওর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একবার, অন্তত একবারও কি তোমার আমাদের কথা মনে পড়েনি বলো? আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর কথা তোমার কিচ্ছু মনে পড়েনি? বলো না। ওর চোখের বাঁধন আলগা হয়ে অঝরে গড়িয়ে পড়ে ফল্গু ধারা। এই তাড়াহুড়োয় তন্নির ফ্যাচফ্যাচানি অসহ্য লাগছিল অদৃশ্যের। আজ দিঠির সাথে ওর একটা ডেট রয়েছে। আজই ওকে ম্যারেজ প্রপোজালটা দিয়ে দেবে বলে প্ল্যান করেছে ও। আর এখন ফোন করে ন্যাকামি করছে। এবার রাগের পারো চরমে ওঠে অদৃশ্যের। বলে, যা করছি বেশ করেছি। দিঠির মতো মেয়ে থাকতে আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করবো তুই ভাবলি কি করে? হ্যাঁ, দিঠি ব্রাহ্মণ জানিস, ও কত সুন্দরী। আমার মতো ছেলের সঙ্গে ওকেই মানাবে, সম্পর্ক হয় লেভেলে। আর তুই হাহ, এমনি তো অন্ধকারে দাঁড়ালে তোকে খুঁজে পাওয়া যাবে না। আর আমার পাশে তুই দাঁড়ালে দুধের পাশে কয়লা রাখা হয়েছে মনে হয়। তার উপর তুই আবার ছোট জাতের মেয়ে। তুই ভাবলি কি করে যে তোকে আমি, মানে আমার মতো একটা ব্রাহ্মণ ঘরের এত হ্যান্ডসাম ছেলে বিয়ে করবে? আর তাছাড়া বাড়ি থেকেও মানবে না। তুই জানিস আমাদের তোদের মতো ছোট জাতের হাতে জল খাওয়াও পাপ, আর সেখানে তোর হাতের রান্না সারা জীবন খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার বাড়িতে তো তোর রান্না পাতেই পড়বে না রে। মাথাটা ভোঁ ভোঁ করছে তন্নির। কোনো মতেও বলল, এত কিছু যখন তোমার মনে আগে থেকেই ছিল, তাহলে এতদিন কি তুমি আমার সাথে মজা করছিলে? কি পেলে বলো? তিনটে বছর তুমি আমার সঙ্গে নাটক করছিলে অত্রিশ। কি করে পারলে তুমি এটা? কি করে পারলে? হ্যাঁ, ঠিক ধরেছিস, মজা। মজাই তো। কেন, তুই মজা পাসনি? কি বোকা মাইরি তুই। মানে একবারও ভাবলি না যে কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা তোর মতো একটা হাগরের মেয়ের সঙ্গে কেন প্রেম করছে? শোন, এই 3টে বছর যে আমার মতো ছেলে তোর পিছনে সময় নষ্ট করেছে, সেটাই তো 7 পুরুষের ভাগ্য। শোন, সবকিছু যখন জেনেই গেছিস তখন আর ফোন করে আমাকে ডিস্টার্ব করবি না। ওকে, গুড বাই। ডাবলু অত্রিশ তার ছেলে? তুমি সুখেই সংসার করলে তবে অত্রিশদা? ফাঁকে পড়লাম শুধু আমি। এতকাল যে অতীত ভোলার চেষ্টা করে শুধু চাকরি আর মাকে নিয়ে ব্যস্ত ছিল মেয়েটা, আজ 6 বছর পরে সবটা চোখের সামনে ভাসছিল তার। স্বচ্ছ মুক্তধারা আবারও ভিজিয়ে দিচ্ছে তন্নির চিবুক। হঠাৎ মাথায় একটা নরম হাতের স্পর্শ অনুভব করে তন্নি। ঝাপসা চোখে তন্নি তাকিয়ে দেখে মা কখন নিঃশব্দ ওর পাশে এসে বসেছে। নিজের অশ্রুসিক্ত মুখখানা মায়ের বুকে গুঁজে একটু যেন শান্তি খোঁজার চেষ্টা করে তন্নি। ওর বুক ফেটে যেন কান্নার দমক উঠে আসছে। মা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, নাম্বারটা ডিলিট করে দিস মা। অতীত যে ভয়ঙ্কর ভাবে পিছু টানে, টেনে নিয়ে যায় পুরনো কাঁচ বিছানো পথে। সে পথে আবার ছুটতে শুরু করলে আবার রক্তাক্ত হতে হবে তোকে। সুতরাং অতীত জিয়ে না রেখে মুছে ফেলাটাই শ্রেয়। তাছাড়া সে যখন ভুলতে পেরেছে, তখন তুই পারবি না কেন? ঠিক পারবি মা, ঠিক পারবি। এবার অন্তত নিজেকে নিয়ে একটু ভাব। এবার মায়ের বুক থেকে মুখ তুলে নাক টানতে টানতে আর্দ্র গলায় তন্নি বলল, আচ্ছা মা,
জাতের আবার ছোট বড় কি গো? উঁচু জাতের রক্ত আর নিচু জাতের রক্ত কি আলাদা? সত্যি তো, মানুষ আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ওই ঘৃণ্য জাতিভেদকে আঁকড়ে রেখেছে সযত্নে, লুকিয়ে রেখেছে মস্তিষ্কের গোপন ভাঁজে। আজও গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়ে থেমে যায় কিছু মানুষের হাত। দীর্ঘ সময় ধরে প্রেম করার পরপরও ঠুনকো একটা শব্দ ঝড়ে ভেঙে যায় তাদের সম্পর্ক। কেন? ওই যে জাত। এতক্ষণ শুনছিলেন অনিন্দিতা মুখার্জির কলমে খাঁচার ভিতর অচিন পাখি। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর এখনও যারা পিয়ালির ডাকবাক্সকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও গল্প শুনতে সঙ্গে থাকুন আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।